নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমাদের হিস্ট্রি এভিনিউর আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। পৌরাণিক কিংবদন্তি অনুসারে সতীর দেহত্যাগের পর বিষ্ণুর সুদর্শন চক্রে ছিন্নিত দেহের সতীর ডান পায়ের 4টি, মতান্তরে একটি আঙুল এই কালীঘাট তীর্থে পড়েছিল। এ কথা আমাদের কমবেশি সকলেরই জানা। জনশ্রুতি যে বল্লাল সেনের সময় 1159 থেকে 1179 খ্রিস্টাব্দ এই জায়গাটি কালীক্ষেত্র নামে বেশ প্রসিদ্ধ ছিল। তাঁর আমলে তীর্থ দর্শনের আশায় অনেক পুণ্যার্থী গঙ্গা তীরে অবস্থিত কালীক্ষেত্রে স্নান করতে আসতেন। সেই সময় এই কালীক্ষেত্র বহুলা, যা বর্তমানে সম্ভবত বেহালা থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত 26 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল। এর মধ্যিখানে ত্রিভুজাকৃতি 3 কিলোমিটার জায়গাকে অতি পবিত্র বলা হতো। ত্রিভুজের 3 কোণে ছিল ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মন্দির। এই কালীক্ষেত্র সীমার মধ্যে কোনো এক জায়গায় সুদর্শন চক্রে ছিন্ন হয়ে সতীর দেহের পায়ের আঙ্গুল পড়েছিল। সেই জন্য সেখানে এক দেবী মূর্তি ও একটি ভৈরব মূর্তির প্রতিষ্ঠা হয়। ভৈরবের নাম নকুলেশ্বর আর দেবী মূর্তি কালী। কালীঘাটের কালী মন্দিরের ইতিহাস আমরা প্রায় সকলেই জানি, কিন্তু কালীঘাটের নাম আগে কি ছিল জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি সায়ন, আর আমার সাথে আছে পিনাকি। কোনো গবেষক বলেন কালীক্ষেত্র কথাটি থেকে কলকাতা নামটির উদ্ভব। এটাই কালীঘাটের উৎপত্তির পৌরাণিক ইতিহাস। কালীঘাটের আদি সৃষ্টির ইতিহাস পুরোটাই কিংবদন্তির ওপর নির্ভর করে। আগে কালী ছিলেন অনার্য দেবী, তখনও তিনি হিন্দু দেবদেবীদের মধ্যে পুরোপুরি ঠাঁই পাননি। কালীর পুজো পুরনো বিশ্বাস অনুযায়ী নর ও অন্যান্য বলি দিয়ে করা হতো, তাই তাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল কালীক্ষেত্রের এই দুর্গম জঙ্গলপূর্ণ এলাকায়, যেখানে তখন আইনের শাসন ও সভ্যতার আলো এসে পৌঁছয়নি। এই অঞ্চলের অধিবাসী তখন প্রধানত জেলে, দুলে, বাগদি প্রভৃতি আদিবাসী। কিছু তান্ত্রিক ও ব্রাহ্মণ তীর্থযাত্রী গোপনে পুজো দেওয়ার জন্য এখানে আসতেন। এরপর থেকে 300 বছর কালীঘাট বা গঙ্গার কোনো ইতিহাস পাওয়া যায় না। এরপর কালীঘাট সম্বন্ধে সঠিক তথ্য পাওয়া গেল 1495 খ্রিস্টাব্দে বিপ্রদাস পিপলাইয়ের রচিত মনসা মঙ্গল কাব্য থেকে। চাঁদ সদাগরের বাণিজ্য তরী ভাগলপুর থেকে সাগরের দিকে চলেছে। তরী বাইতে বাইতে কয়েকদিন বাদে নানা গ্রামগঞ্জ পার হয়ে তাঁরা পৌঁছলেন চিতপুরে। দুপুরে গঙ্গার পাড়ে বেতরে, যা বর্তমানে শিবপুর, সেখানে পৌঁছলেন। এখানে রয়েছে বেতাইচণ্ডীর প্রাচীন মন্দির। এখানে চাঁদ সদাগর পুজো দিয়ে দুপুরে বিশ্রাম করে আবার নদী পেরিয়ে কলকাতা ছেড়ে কালীঘাটে থামলেন। বণিক কালীঘাটে মায়ের পুজো দিলেন। এর কয়েক বছর পরে 1510 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেব সম্ভবত ছত্রভোগে অম্বুলিম্ব ঘাট দর্শন করে পুরীতে যান। চৈতন্য ভাগবতে ছত্রভোগ থেকে জলপথে পুরী যাওয়ার বর্ণনা নেই। চৈতন্যদেব যদি সত্যি ছত্রভোগ থেকে পুরী গিয়ে থাকেন, তবে বৃন্দাবন দাসের বর্ণনা অনুসারে তাঁর যাত্রা শুরু হয়েছিল অম্বুলিম্ব ঘাট থেকে। পথে পড়েছিল বারুইপুর, গড়িয়া, বোড়াল ইত্যাদি গ্রাম। নৌকো পেরিয়ে যাচ্ছে কালীঘাট। একটু দূরে নৌকো এসে পৌঁছল মুন্সীগঞ্জের কাছে। এখান থেকে ডান দিকে বাঁক নিয়ে গঙ্গা সোজা বয়ে গেছে কলকাতা চিতপুর গ্রাম হয়ে হুগলির দিকে। বাঁ দিকে সংকীর্ণ খাড়ি বা খাল। তারা এখানে খাল পেরিয়ে মেদিনীপুর হয়ে পুরী যান। চৈতন্যদেব শাক্ত তীর্থ কালীঘাট সম্বন্ধে ওয়াকিবহাল ছিলেন। তাহলে বেশ বোঝাই যাচ্ছে 500 বছর আগে থেকেই ঐতিহাসিক তথ্যে কালীঘাট মন্দির প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। তখন হুগলি নদী বা গঙ্গা বর্তমান প্রিন্সেপ ঘাটের বাঁ দিকে বাঁক নিয়ে কালীঘাট, টালিগঞ্জ, গড়িয়া, বৈষ্ণবঘাটার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বিদ্যাধরী নদীর সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে মিশত। গঙ্গা ছিল বিশাল চওড়া ও গভীর। ঘন নিবিড় জঙ্গলের ভেতর দিয়ে বিপুল জলধারা প্রবাহমান ছিল। এটাই ছিল তৎকালীন বঙ্গোপসাগরে যাওয়ার জলপথ। তখন গঙ্গা প্রবাহিত হতো কালী মন্দিরের পাশ দিয়ে। এই পথে ছিল পর্তুগিজ জলদস্যুদের আনাগোনা। 16 শতাব্দীর গোড়ার দিকে রাজা মানসিংহ বা রাজা বসন্ত রায় আদিগঙ্গার তীরে একটি ছোট কালী মন্দির নির্মাণ করে দেন। এরপর 1500 শতাব্দীতে কালীক্ষেত্র দীপিকা নামে একটি বই থেকে জানা যাচ্ছে এই সময় কালীঘাটের আশেপাশের অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে মানুষের বসবাস ছিল। কালীঘাট তখন নানা রকম বৃক্ষ ও লতায় আচ্ছন্ন গভীর জঙ্গল। মন্দিরের লাগোয়া একটা সরু রাস্তা দিয়ে হেঁটে সাধু সন্ন্যাসীরা গঙ্গাসাগরে যেত। পরবর্তী সময় রাস্তাটির নাম হয় রসা রোড। আবার 16 শতাব্দীর 1574 থেকে 1608 শেষ ভাগে কবি কঙ্কন মুকুন্দ নামের চণ্ডীমঙ্গল কাব্যে কালীঘাটের উল্লেখ রয়েছে। এই সময়ের যে কিংবদন্তিটি
শোনা যায় সেটা হলো বর্তমান কালী মন্দিরের কাছেই অরণ্যের মধ্যে পর্ণকুটিরে আত্মারাম ব্রহ্মচারী নামে এক ব্রাহ্মণ তপস্যা করতেন। একদিন সন্ধেবেলায় তিনি গঙ্গার তীরে বসে সন্ধ্যা বন্দনা করছেন, এমন সময় তার চোখে পড়ল এক জ্যোতির্ময় আলোকছটা। আগে কখনো এমন আলো তার চোখে পড়েনি। সেই আলোকে অনুসরণ করে তিনি বর্তমান কালীকুণ্ডের কাছে উপস্থিত হলেন। কালীকুণ্ড তীরে কালীর মুখ এবং পাথরের মতো একটি পদাঙ্গুলি দেখতে পান। তারপরেই তিনি দেবীর প্রত্যাদেশ পেলেন। যে অঙ্গুলি তুমি পাইয়াছ তাহা বিষ্ণু কর্তৃক সুদর্শন ছেদিত সতী অঙ্গ, আর ওই যে কৃষ্ণবর্ণ প্রস্তর ফলক দেখিতে পাইতেছ তাহা ব্রহ্মার নির্মিত কালীমূর্তি। ব্রাহ্মণ এই দৈব বাণী শুনে ওই উভয় খণ্ডকে একত্রিত করে নিত্য পূজা করতে লাগলেন। এরপরে গভীর জঙ্গলের ভেতর নকুলেশ্বর শিবলিঙ্গও পেলেন। তারপর থেকে ব্রহ্মচারী প্রস্তরময় সতী অঙ্গ যত্ন সহকারে সেখানে রেখে প্রতিদিন সেই নির্জন বনে এসে কালীমূর্তি ও নকুলেশ্বরের পূজা করতেন। ক্রমে ক্রমে এই জায়গায় স্থান মাহাত্ম্য জনসমাজে ছড়িয়ে পড়ল। বাংলাদেশে 12 ভূঁইয়ার সময় থেকে কালী পুজোর প্রচলন বেড়ে যায়। এই সময় থেকেই কালীঘাট তীর্থস্থান হিসেবে আত্মপ্রকাশ করতে থাকে। সাবর্ণবংশীয় কামদেব ব্রহ্মচারী, যিনি মহারাজ মানসিংহের গুরু ছিলেন ও বরিশার সাবর্ণ রায়চৌধুরীদের আদিপুরুষ, তাঁর কালীঘাটের বাসস্থান ছিল ফকিরডাঙ্গায়। কামদেব ব্রহ্মচারী ভুবনেশ্বর চক্রবর্তী মহারাজ প্রতাপাদিত্যের সমসাময়িক ছিলেন। প্রতাপাদিত্য সবসময় যুদ্ধ বিগ্রহে ব্যস্ত থাকায় কালীক্ষেত্র সম্বন্ধে বিশেষ মনোযোগ দিতে পারেননি, কিন্তু তার কাকা রাজা বসন্ত রায় পরম বৈষ্ণব হয়েও কালীর সেবা ও নিত্য পূজার জন্য তাঁর গুরুদেব ভুবনেশ্বর ব্রহ্মচারীকে কালীঘাটে পাঠালেন। এই সময় অর্থাৎ 1550 খ্রিস্টাব্দে কালীঘাট অতি সামান্য অবস্থায় ছিল। রাজা বসন্ত রায় কালীর পর্ণকুটির ভেঙে একটি ছোট মন্দির প্রতিষ্ঠা করে দিলেন। এখানে কোনো আর ইটের পাকা বাড়ি ছিল না, চারিদিকে বন আর মধ্যে মধ্যে পর্ণকুটির। ভুবনেশ্বর ব্রহ্মচারী এই ক্ষুদ্র কালী মন্দিরে অনেকগুলো শালগ্রাম শিলা সংগ্রহ করে রেখেছিলেন। সেগুলো এখনও মায়ের মন্দিরের মধ্যে রয়েছে। তারপর থেকে ব্রহ্মচারী প্রস্তরময় সতী অঙ্গ যত্ন সহকারে সেখানে রেখে প্রতিদিন সেই নির্জন বনে এসে কালীমূর্তি ও নকুলেশ্বরের পুজো করতেন। ক্রমে ক্রমে এই জায়গার স্থান মাহাত্ম্য জনসমাজে ছড়িয়ে পড়ল। কালীর সেবায়েতদের মধ্যে ভুবনেশ্বর চক্রবর্তীর নাম প্রথমেই পাওয়া যায়। তাঁর একটিমাত্র কন্যা সন্তান। কালীঘাটের হালদার বংশীয়রা ভুবনেশ্বর ব্রহ্মচারীর দৌহিত্র বংশ। সাবর্ণ বংশের প্রতিষ্ঠাতা কামদেব ব্রহ্মচারীর হাত ধরে কালীঘাটের কালীমূর্তি লোকসমাজে পরিচিত হল। কামদেবের পুত্র বরিশাল লক্ষ্মীকান্ত মজুমদার সাবর্ণ পরিবারের আদিপুরুষ। পরবর্তীকালে বাংলার নবাবের কাছ থেকে রায়চৌধুরী উপাধি প্রাপ্ত হন। এই সময় অর্থাৎ 500 বছর আগে কলকাতার প্রাকৃতিক সীমারেখা ছিল উত্তরে চিৎপুর খাল, দক্ষিণে আদিগঙ্গা, পূর্ব দিকে লবণ হ্রদ এবং পশ্চিমে হুগলি নদী। সেই লবণ হ্রদের সীমানা আজকের শিয়ালদা এবং আদিগঙ্গার উত্তর দিকের পাড়ের বিস্তৃতি ছিল আজকের চৌরঙ্গি অবধি। পরবর্তীকালে এই অঞ্চলটি সাবর্ণ রায়চৌধুরীদের হাতে যায়। সেই অতীতে চিৎপুর থেকে একটি রাস্তা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে সোজা কালীঘাট পর্যন্ত গিয়েছে। সেকালের এই রাস্তাটি বর্তমান চিৎপুর রোড, বেন্টিং স্ট্রিট হয়ে একটা খালের ধারে গিয়ে শেষ হয়। খালটি তখন গোবিন্দপুর ক্রিক নামে পরিচিত ছিল। খাল পেরিয়ে চৌরঙ্গীর জঙ্গল, ভবানীপুর হয়ে রাস্তাটি কালীঘাটে শেষ হয়। 1686 খ্রিস্টাব্দে জবচার্নক ব্যান্ডেল ছেড়ে সুতানুটিতে চলে এসেছেন। ধীরে ধীরে ইংরেজ, পর্তুগিজ সহ অন্যান্য দেশীয়রা কলকাতায় বসবাস শুরু করছে। তখনও সেকালের সুতানুটি কলকাতা ও গোবিন্দপুরের চারিদিক ভীষণ জঙ্গলে ঢাকা। একদিকে শিয়ালদা, অন্যদিকে হাওড়া ও দক্ষিণে চৌরঙ্গি, কালীঘাট, ভবানীপুর জায়গা কেবলমাত্র খাত, পাঁকে ভরা বাদাতে পরিপূর্ণ। যে স্থানটিকে এখন কালীঘাট বলা হয় তা আগে সাবর্ণদের জমিদারিভুক্ত চাঁদপুর গ্রাম বলে পরিচিত ছিল। কালীঘাটের আদি নাম তো পাওয়া গেল। এবার জানব বর্তমান কালীঘাট অঞ্চলের মধ্যেই কালীঘাটেরই মতন প্রাচীন আরেকটি গ্রাম ডিহি মনোহরপুকুরের কথা। সময়টা পলাশির যুদ্ধের পরেই। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন তখনও সুপ্রতিষ্ঠিত হয়নি, আবার দেশীয় শাসকদের হাতেও ক্ষমতা নেই। এই সন্ধিক্ষণে বাংলার বিভিন্ন জায়গায় তখন গড়ে উঠেছে ডাকাত দলের আস্তানা। তেমনি একটি জায়গা দক্ষিণ কলকাতার আজকের মনোহরপুকুর রোড, যার নামে এই রাস্তা, সেই মনোহর বাগদি ছিল দক্ষিণ কলকাতার এই অঞ্চলের দুর্ধর্ষ ডাকাত। এলাকায় তখন হোগলা বন, খাল বিলে ভরা। একদিকে একটি ছোট খালে নৌকা চলত। এখান থেকে আদিগঙ্গায়, কখনো গঙ্গায়, আবার কখনো আশেপাশের বিল ও ঝিলে মাছ ধরতে যেত এই অঞ্চলের বসবাসকারী জেলে, বাউরি, বাগদিদের দল।
সুন্দরবনের যাত্রীরা কাঠ ও মধু আনতে এই পথেই আসা যাওয়া করত। দক্ষিণ অঞ্চল থেকে ঘন বনপথ কিংবা আদিগঙ্গায় নৌকো বেয়ে লোকজন এই পথে আসত কালীঘাটে কালী দর্শনে। বাঘ ভাল্লুক থেকে ডাকাত সবাই ছিল এই এলাকায়। এলাকার ডাকাত সর্দার মনোহর বাগদি ডাকাতি করতে চলে যেত কখনো শহরের দিকে, কখনো বা উত্তরপাড়া, চন্দননগর, বাঁশবেড়িয়া, ত্রিবেণী থেকে নদিয়া পর্যন্ত। ডুমুরদহ ও গুপ্তিপাড়া ছিল ডাকাতের খাস আড্ডা। মনোহরের পরিবারের একমাত্র সদস্য ছিল তার এক বুড়ি পিসি। পিসি রান্নাবান্না করত। বাড়ির সামনেই ছিল একটি পুরনো ভাঙা পাষাণ কালী মন্দির। অস্ত্রভূষিতা মুন্ডমালা বিভূষিতা দেবী কঙ্কালমালিনীর নিত্য পূজা হতো, আর বিশেষ পুজোয় ছাগ বলি থেকে নরবলি পর্যন্ত হতো। এমন তার দৌরাত্ম্য যে স্থানীয় জমিদারদের পাশাপাশি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেও নাজেহাল করে ছেড়েছিল। সাধারণত জঙ্গলের পথে কালীঘাটের মন্দির দর্শন করতে যাওয়া পুণ্যার্থীদের লুট করত মনোহর। ডাকাতির আগে একটি কোষ্ঠী পাথরের মূর্তিকে কালী জ্ঞানে পুজো করত মনোহর। বর্তমান কালী মন্দিরটির বাইরে একটি ছোট্ট লাল মন্দির রয়েছে, সেখানেই ওই কোষ্ঠী পাথরটি রেখে পুজো করত সে। মনোহরের সেই মূর্তিটি আজও এই কালী মন্দিরের প্রধান বিগ্রহ হিসেবে পূজিত হয়। তবে কথিত আছে যে প্রতিদিন ডাকাতি করতে যাওয়ার আগে মনোহর এই পুজো করার পর মূর্তিটি দড়ি বেঁধে ডেরার পাশের একটি পাতকুয়োতে ফেলে দিত, যাতে কেউ তা হস্তগত করতে না পারে। বর্তমানে সেই পাতকুয়োটি আর নেই, সেটিকে বুঝিয়ে গাছ বসানো হয়েছে। শোনা যায় মনোহর ডাকাত গরিবদের লুট করত না, লুট করত ধনীদের। একবার এক সন্ধ্যের পর কালীঘাট থেকে নিজের গ্রাম রাজপুরে ফিরছিল স্ত্রী ও এক শিশুপুত্র সহ এক বয়স্ক দম্পতি। পথে হোগলা বনের আড়ালে একটি বাঘ জল খাচ্ছিল। দেখতে পেয়ে বাঘ বয়স্ক ব্যক্তিটিকে আক্রমণ করে তাকে টেনে নিয়ে যায় গভীর বনে। স্ত্রীও আহত হয়, শিশুটি ছিটকে পড়ে থাকে। সেদিন রাতে ওই পথেই আসছিল মনোহর ডাকাতের দল। আগে আগে জ্বলন্ত মশাল হাতে আসছিল দলের এক ডাকাত। চোখে পড়ে স্ত্রী ও শিশু পড়ে থাকা দেহ দুটি। দুজনকেই নিয়ে আসা হয় ডাকাতের ডেরায়। সেখানে তাদের সেবা শুশ্রূষা করা হয়। স্ত্রীলোকটি মারা যায়, শিশুটি বেঁচে যায়। শিশুটিকে মনোহর ডাকাত নিজের ঘরে নিয়ে এসে লালন পালন করতে থাকে। তার নাম দেওয়া হয় হারাধন। শিশুটির পূর্ব স্মৃতি বলতে কিছুই ছিল না, তাই সে মনোহরকেই বাবা বলে জানত। মনোহরও তাকে ছেলের মতোই ভালোবাসত, কিন্তু বুড়ি পিসি হারাধনকে দেখতে পারত না। বুড়ির ইচ্ছে ছিল মনোহর তার সব সম্পত্তি বুড়ির দেওরকে দিয়ে দিক, কিন্তু হারাধন থাকলে তা হবে না। তাই একটু বড় হলে মনোহর ভবানীপুরে এক পাদ্রির স্কুলে ভর্তি করে দিল হারাধনকে। পরিচয় দিল হারাধন বিশ্বাস, পিতা মনোহর বিশ্বাস। হারাধন জানত না মনোহর ডাকাত। ক্রমে বয়স বাড়ছিল মনোহরের। এদিকে কোম্পানির শাসন তখন প্রতিষ্ঠিত হচ্ছে। এলাকায় এলাকায় গড়ে উঠছে থানা ফাঁড়ি। কমে আসছে ডাকাত দলের সংখ্যা। এভাবে মনোহরের ডাকাত দলটাও একসময় ভেঙে গেল। 3 দিনের জ্বরে বুড়ি পিসি মারা গেল। মনোহরও অসুস্থ হয়ে পড়ল। একদিন অসুস্থ মনোহর কাছে ডেকে বিছানার পাশে বসালো হারাধনকে। তারপর এ কথা সে কথা বলার পর ঘরের মেঝেটা খুঁড়তে বলল। মেঝে খুঁড়ে পাওয়া গেল 3 ঘড়া টাকা, মোহর ও অনেক সোনারূপো। মনোহর তার পালিত পুত্র হারাধনকে সেসব অর্থ দিয়ে ঘটা করে বাপের শ্রাদ্ধ, কাঙালি ভোজন ও এলাকার জলকষ্ট দূর করার জন্য পুকুর খোঁড়ার কথা বলল। পালিত পিতা মনোহরের সব কথাই রেখেছিল হারাধন। ঘটা করে মনোহরের শ্রাদ্ধ, কাঙালি ভোজনের পর এলাকায় তৈরি করে পুকুর। পালিত পিতা মনোহরের নামে সেই পুকুরের নাম রাখা হয় মনোহর পুকুর। পরবর্তীকালে সেই পুকুরের নামেই দক্ষিণ কলকাতার বুকে তৈরি হয়েছে মনোহর পুকুর রোড। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে আমরা এরকম ধরনের ইতিহাস আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। কেমন লাগলো কমেন্ট করে জানানোর সাথে সাথে আপনারা এই ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।